জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। জুলাই গণ অভ্যুত্থানের আলোকে ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার রাতে যমুনায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অংশগ্রহণকারী সব পক্ষের মতামত নিয়ে কিছুদিনের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। সংবিধানকে কবর দেয়া হবে, এ ধরনের কথা মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ৭২-এর সংবিধানের মাধ্যমেই ৫২-র ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ স্বীকৃতি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জুলাই ঘোষণাপত্রের কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সোমবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধ সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছু প্রতিফলন করেছিল ৭২ সংবিধান। যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে, সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায়, তাহলে যে সময় সরকার যে কোনো সরকার আসার পরেই তো একটা থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের। সংসদ যদি এটাকে মনে করে আইনের রূপ দেবে, তখন এটা আইনের রূপ হতে পারে, কিন্তু এটা তো অটোমেটিক্যালি আইনের রূপ পাচ্ছে না। প্রোক্লেমেশন বললেই তো প্রোক্লেমেশন হয় না, প্রোক্লেমেশন হওয়ার একটা বিধান থাকে, আইনগত একটা, ইট হ্যাজ হিজ ওন স্যাংটিটি থাকতে হয়, স্যাংশন থাকতে হয়। যদি হয় তখন এটাকে আইনের রূপ নেবে। জুলাই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ চলছে। জেলা প্রশাসক সম্মেলনে বিভাগীয় কমিশনারদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা। স্বাগত বক্তব্যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেন, কৃষকের সার সরবরাহ নিরবচ্ছিন্ন করতে কাজ করছে সরকার। যে কোনো দুর্যোগের ব্যাপারে আগাম প্রস্তুতি রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে উদ্যোগী সরকার। অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এই সুযোগটা যদি আমরা না বুঝি, তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। একই সঙ্গে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এ দাবি জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। তারা জানান, শহীদ পরিবারে সন্তানদের বিনা বেতনে লেখাপড়া সহ আরও অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এত বছরেও এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধনী খামে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। সোমবার থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে, যা 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিপিএল 2025-এর সহযোগিতায় তারুণ্যের উৎসব বিভিন্ন কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে ভূমিকা রাখবে। কর্মসূচির মধ্যে থাকবে তরুণদের নিয়ে স্থানীয় পর্যায়ে ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও বিভিন্ন ফান জোনে ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এর মাধ্যমে আঞ্চলিক রান্নার পরিচিতি ও স্থানীয় ব্যবসার প্রসার হবে, যা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নীলফামারীর রামগঞ্জে নিহত বিএনপি নেতার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তাই এখন দেশ গড়ার উত্তম সময়। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি। এর আগে 2014 সালে নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের কাছে ভার্চুয়ালি নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন তারেক রহমান। এদিকে দুপুর থেকেই রামগঞ্জে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সংসদ পর্যায়ে নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে, সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার। এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই। মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার দুপুরে প্রযুক্তি খাতের সংস্কার নিয়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। ছাত্রদের অবদান অসামান্য, তবে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, ছাত্ররাই দেশ চালাবে, তবে সেটা শিক্ষা জীবন শেষে। বলেন, মানুষ সৎ না হলে নতুন প্রযুক্তি এনে লাভ হবে না। আজকে সংস্কারের কথা আলোচনা হচ্ছে, 15টি বোধহয় সংস্কার কমিশন হয়েছে, 15টি কোনো 1500 সংস্কার কমিশন করেন না। বাংলাদেশের মানুষ যদি আমরা যদি আমার নিজের সংস্কার না করি, তাহলে 1000 সংস্কার কমিশন করলেও বাংলাদেশে কোনো পরিবর্তন নেই। দেশ ছাত্ররাই পরিচালনা করবে, কিন্তু যখন তারা দেশ পরিচালনা করবে তখন কিন্তু তারা ছাত্রদের পর্যায় অতিক্রম করে পরবর্তী পর্যায়ে ছাত্র থাকাকালীন অবস্থায় যদি কোনো ছাত্র মনে করে যে আমি দেশ চালানোর জন্য আমার যথেষ্ট শিক্ষা হয়ে গিয়েছে, তাহলে আমার ধারণা যে সেই চিন্তাধারা সঠিক হবে না। সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার সকালে নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি। এই যে গণতন্ত্র উকি দিচ্ছে, মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে, তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে, তাহলে আপত্তি।
একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নয়, যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। ডামি সরকার হওয়ায় আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলেও জানান তিনি। প্রায় ১.৫ যুগ পর প্রকাশ্যে ঠাকুরগাঁওয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াত। সম্মেলন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ জেলা পর্যায়ের নেতারা। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ১৯৭২ সাল থেকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হওয়া অপরাধ তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলের আমির। যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা উঠেছে। আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটি করেছে। ২৪-এর ৫ আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন সিএসি ASM নাসির উদ্দিন। সিএসি আরও বলেন, বর্তমান কমিশন সম্পূর্ণ স্বাধীন, তাদের ওপর বাইরের কোনো শক্তির চাপ নেই। আগামী নির্বাচন বিগত 3টি নির্বাচনের মতো হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। নির্বাচন কমিশন ও নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে 6 মাস পর কমিশন ভোটারদের বাড়ি বাড়ি যাবে বলেও জানান সিএসি। দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার ছবি মুছে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা হয়েছে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি শনিবার রাতে মুছে ফেলার চেষ্টা করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দুঃখ প্রকাশ করেন। রোববার রাতে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা হয় গ্রাফিতি। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সারা দেশে স্বৈরাচারের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। বলেন, গ্রাফিতি দেয়াল লিখন আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে হবে। আমি 1000 টার্গেট, 1000 দিয়ে আমাদের জোদান ইনকাম না হবে আমার, আমি এভাবে চালিয়ে যাব। উনি আসলে এগুলা ডিজার্ভ করেন, যার জন্য অবশ্যই এখানে অংশগ্রহণ করাই লাগে। ছবিটিতে লাল আভা দেওয়া হয়েছে এবং লাল রঙের ছিটানো হয়েছে, যাতে বোঝা যায় শেখ হাসিনার রক্তের উপরে এই বাংলাদেশে স্থায়ী ছিল। মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করা থেকে গুম, খুন, ধর্ষণ, যত রকমের অপকর্ম, চাঁদাবাজি, লুটপাট সবই হয়েছে এই আওয়ামী ফ্যাসিবাদী আমলে। এই ভয়াবহতার চিত্র দেখে তারা যেন আগামী দিনের যে কোনো স্বৈরাচার হয়ে ওঠার যারা চেষ্টা করবেন তাদেরকে যেন এক এবং ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারেন। এটা দীর্ঘ 17 বছর একটা স্বৈরাচারী সরকার দেশের মানুষের উপর যে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সেই অত্যাচারের বহিঃপ্রকাশ হিসাবে এই ঘৃণা তৈরি হয়েছে মানুষের মধ্যে। যখন কিনা সারা দেশে আওয়ামী লীগের পতন ঘটে নাই, তখন ছাত্র জনতা সাহস করে এখানে এসে জুতা মাইরে গেছে, এখানে এসে কাদা মাইরে গেছে। তা সেই যে সাহসের স্মারক, একটা জীবন্ত স্মারক, সেই স্মারকটাকে তো হত্যা করা হলো। এই দেশকে উনি ধ্বংস করে দিয়েছে, এই দেশকে উনি বিক্রি করে দিচ্ছে চেষ্টা করেছে। এতদিন বাংলাদেশে শেখ হাসিনা ছিল, ততদিন ভারত সব সুযোগ সুবিধা পাইছে, ইলিশ মাছ পাইছে, গ্যাস পাইছে, সবকিছু পাইছে। জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে কর্মসূচি শেষে বক্তারা জানায় শেখ হাসিনার দোসররা এখনও বাংলাদেশে রয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় মাত্র ২৬ জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত অভিযুক্ত পুলিশ অফিসারদের গ্রেফতারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের আইনের আওতায় আনার দাবি তাদের। ইন্টারপোলের সহায়তায় দ্রুত ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি করেন তারা। আমাদের যে 2022 শহীদ হইল, 30,000 জন আহত হইল, এই 26 জনে কি আহত করছে? 26 জন কি গুলি চালাইছে? তাহলে বাকিরা কেন এখনো বহাল তবিয়তে আছে? তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? সচিবালয়ের ভিতরে হাসিনার লেসপেন্সার যারা ছিল তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের আজকের চেয়ে খুনি হাসানিকে, দিল্লির দাসী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি নিশ্চিত না করে আমরা ছাত্র জনতা আবারও মাঠে নামতে প্রস্তুত। গণ অভ্যুত্থানে আহত নিহত পরিবারের জন্য আইনগত সহযোগিতায় আলাদা সেল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারের কাছে দ্বিতীয় ধাপে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। শহীদ পরিবার যাতে সুবিচার পায় সেজন্য 7 দিনের মধ্যে শহীদ পরিবারকে নিয়ে বৈঠকের আয়োজনের আহ্বান জানান তিনি। এদিকে নিয়োগের ক্ষেত্রে শহীদ পরিবার অগ্রাধিকার পাবে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে তাদেরকে। এ সময় সার্জিস আলম বলেন, তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে, কেউ বাদ পড়লে যুক্ত হওয়ার সুযোগও থাকবে। যারা পরিবারের সন্তানকে হারিয়েছে, যারা পরিবারের ভাইকে হারিয়েছে, কোনো পুরস্কার, কোনো কিছুর বিনিময়ে সেই বেদনা, সেই অশ্রু মুছে দেওয়া যায় না। এটা প্রতিদানের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের দায়, এটা হচ্ছে সম্মান জানানো। আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে আমি এখানে ঘোষণা করে গেলাম, আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দিই। মিয়ানমারের অস্থির পরিস্থিতিতে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা, বিভিন্ন বিওপি ও ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর দমদমিয়া জেটিঘাট এলাকায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অসাধু দালালের সহায়তায় কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে 50-60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে, এখনও তাদের নিবন্ধন হয়নি। তাদের মধ্যে অনেকে আহত হয়ে আসেন, ওই পরিস্থিতিতে তাদের ফেরত দেয়া অমানবিক। সীমান্তের উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ডক্টর নাসিমুল গনি বলেন, বুয়েট এবং সেনাবাহিনী সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেছেন, সেটি এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, আগামীকালও পরীক্ষা নিরীক্ষা করা হবে। তিনি বলেন, যে সকল পরীক্ষা দেশে করা সম্ভব না সেজন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের 4 দিন পর অনুমতি সাপেক্ষে আজ সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। পরবর্তীতে অস্থায়ী পাস ইস্যু করা হবে বলে জানানো হয়েছে। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। কিন্তু সেটা করতে যেও দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে,
কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসবো, বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। পরিবেশের ক্ষতি করে বিগত আওয়ামী লীগ সরকার অনেক অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। ইটনা মিঠামাইন সড়ক যেসব প্রকল্পের একটি জানিয়ে উপদেষ্টা বলেন, পানি ও মাছ চলাচলের জন্য মিঠামাইনে বেশ কিছু কালভার্ট নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। সোমবার গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন প্রস্তুতি আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে এদেশের নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবীদের সন্তানেরা জীবন দিয়েছে। তারা যেমন বাংলাদেশ চায় সেভাবেই ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ সম্পর্কে তিনি বলেন, জেলেরা নয়, মাছ ধরার জন্য দায়ী মাছ ব্যবসায়ীরা। দিক থেকে সেটা আমি করব। আসলে কিন্তু জেলেরা ঠিকই বোঝে যে ওই সময় মাছ না ধরলে মাছের ডিম পারবে এবং ডিম পারলে তাদের পরবর্তীতে মাছ আরো বেশি হবে। কিন্তু যারা ব্যবসায়ী তারাই কিন্তু মাছটা ধরে এবং এমন জাল দিয়ে ধরে যে সব তুলে ফেলে। মাছের যে চলাচল, পানির প্রবাহ যদি ঠিক মতন যাওয়া আসা না করে, মাছ কিন্তু আসা যাওয়া করতে পারছে না এবং সে কারণে অনেক প্রজাতি নাকি এখন কমে যাবে। এটা ওরা করছে। আমি সড়ক উপদেষ্টাকে বলেছি যে উনি আরো কয়েকটা কালভার্ট করে দিতে পারেন কিনা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সোমবার সকাল ৯টায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত 18 ডিসেম্বর মাইকেল চাকমা মৌখিক অভিযোগ করেন। এ প্রসঙ্গে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, যে কাপড় দিয়ে মাইকেল চাকমার চোখ ও হাত বাঁধা হয়েছিল সেগুলো জমা দেয়া হয়েছে। গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শাহবাগ, হাতিরঝিল, মিরপুর উত্তরা পশ্চিম থানাসহ একাধিক থানার হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেফতার দেখানো আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড ও বাকিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। সাবেক মন্ত্রী, এমপি তাদেরকে বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপিত করা হয়। তাদের মধ্যে আছেন যে জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু এবং শাহজাহান খান এবং সালমান এফ রহমান। গুলশান থানা একটি হত্যা মামলা। এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। নরসিংদীর আদালত চত্বরে পুলিশের উপর হামলা ও হত্যার মামলার আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আসামি ছিনতাই চেষ্টার সময় মনোহরদী থানা পুলিশের এক এসআই আহত হন। পুলিশ জানায়, গত মাসে মনোহরদী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে সেলিম ও পারভেজ নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে তোলে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশের সাথে হাতাহাতির সময় এক এএসআই হাতে আঘাতপ্রাপ্ত হন। কিছু শৃঙ্খল দুষ্কৃতিকারী আমাদের থানার আক্রমণ করার চেষ্টা করে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক আছে, কিন্তু তারা যতটুকুই অন্যায় করেছে ততটুকু অন্যায়ের জন্যই তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। আর তদন্তের স্বার্থে এই মুহূর্তে কারা আক্রমণ করেছে তাদের নাম আমরা বলছি না।
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আজ থেকে স্কুল পর্যায়ে শুরু হয়েছে প্রাথমিকের বই বিতরণ কার্যক্রম। সোমবার সকালে ময়মনসিংহ নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদাম থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই। একইভাবে নাটোরেও শিক্ষকদের হাতে বই পৌঁছে গেছে। নোয়াখালীতে নতুন বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শুরু হয়েছে কার্যক্রম। তবে এখনও হাতে পাওয়া যায়নি প্রাক প্রাথমিক এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই। চাহিদার তুলনায় বইয়ের সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। জানুয়ারি থেকে ভাতা ৩০,০০০ টাকা করে প্রজ্ঞাপনের পর আন্দোলন স্থগিত করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। মঙ্গলবার থেকে কাজে যোগ দেবেন তারা। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকদের বৈঠক হয়। এর আগে গত ২২ ডিসেম্বর ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন চিকিৎসকরা। তখন ৫,০০০ টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী জুলাই মাস থেকেই ৩৫,০০০ টাকা করে ভাতা না পেলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি। যখন আমাদের এই প্রজ্ঞাপনটা আসলো, কালকের কথা অনুযায়ী যেটা হয়েছে, এটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমার মনে হয় আমাদের সামনে অনেক পরীক্ষা রয়েছে, সামনে অনেকেরই এই সেশনের পরীক্ষা, এফসিপিএস পরীক্ষা, তারপরে এমএস পরীক্ষা, এই পরীক্ষা রয়েছে। এই আন্দোলন দীর্ঘদিন আমরা আসলে এটা খুবই একদম ইনডোর কথা, যদিও তারপরে বলতে হচ্ছে আন্দোলন ডাক্তারদের পক্ষে দীর্ঘদিন ধরে রাখা এটা আমাদের জন্য কষ্টকর। আসলে যেই জিনিসটা এসছে, এটাকে আমি এবং আমাদের যারা এই মানে আপনাদের সংগঠনের নেতৃবৃন্দ, আমরা গতকালকে প্রাথমিক একটা ওয়েলকাম জানিয়েছি। কক্সবাজারের টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশ সহ ১৭ থেকে ১৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে জাদিমুরার পশ্চিমে এই অপহরণের ঘটনা ঘটে। সোমবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকালে অপহৃত এসব শ্রমিক পাহাড়ি নার্সারিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় তাদের ধরে নিয়ে যাওয়ার খবর পান স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ, এপিবিএন, বন বিভাগের একাধিক টিম। তবে কতজন রোহিঙ্গা ও কতজন বাংলাদেশি সে বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন। আমাদের জাদিমুরার পশ্চিমে যে পাহাড় আছে, সেখান থেকে বন বিভাগের শ্রমিকরা কাজ করছিল। সেখানে বেশ কয়েকজন শ্রমিককে আসলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে এপিবিএন, পুলিশ, বন বিভাগ এবং আমাদের ক্যাম্প ইনচার্জের সিআইসি, উনি এখন অপারেশনে আছেন। এটি এখনো চলছে। স্থানীয়ভাবে সূত্রে আমরা জানতে পেরেছি যে এটা ১৭ থেকে ১৯ জনের মধ্যে আছে। এখনো পর্যন্ত আমরা ১৭ জনের নাম পেয়েছি। দেশে উৎপাদিত খাদ্যগুলোর মধ্যে ফল ও সবজিতে কীটনাশক ব্যবহারের হার বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। সোমবার রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে এক সেমিনারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জনবল বাড়ানোর উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। এছাড়া বৈদেশিক মুদ্রা অনুদান পেলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় আরও ৩টি ল্যাব প্রতিষ্ঠার আগ্রহের কথা জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর রুহুল আমিন। বলেন, দেশের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তার আরও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। কি বিওলেক্সাইড এনার্জি ইনটেক দেখি এবং ইউনিডিকোসে দেখি যে অন এভারেজ আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিরা ২০৫৩ কিলোক্যালোরি করে কনজিউম করতেছে, এবং সেটা পুরেস্ট কুইন্টাল যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ১৯০৮, আর যেটা হাইয়েস্ট কুইন্টাল সেটাতে আমরা দেখতে পাচ্ছি ২১৯৬ কিলোক্যালোরি। যে খাবার একটা নিরাপদ তাপমাত্রায় রাখতে হবে এবং খাবার রান্না করার পরে ২ ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। ২ ঘন্টার মধ্যে যে খাওয়া না হয় তাহলে আবশ্যিকভাবে হয় ফ্রিজে রাখতে হবে, কোনো ফ্রিজের সুবিধা না থাকলে আবশ্যিকভাবে গরম করে খেতে হবে। চট্টগ্রাম ও খুলনায় 3টি বিভাগীয় ল্যাব, রেফারেন্স ল্যাব সহ স্থাপন করার কার্যক্রম শুরু করেছি। এটা আমরা প্রকল্প প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এটা প্রকল্প প্রস্তাব অনুমোদিত হইলে আমরা জাতীয় সাথে ঋণ চুক্তিতে যাব। প্রায় ২,০০০ কোটি টাকার একটা ঋণ
চুক্তি হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক ও সম্মান হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের পতাকা নামানো হয়েছে। শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন নেতারাও। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সহ বিশ্ব নেতারাও জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন। ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন। জর্জিয়ার চীনা বাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে অর্থনীতি এবং ইরানের জিম্মি সংকটের সাথে লড়াই করেছিলেন তিনি। এছাড়া ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও ছিল ব্যাপক ভূমিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে রোনাল্ড রেগানের কাছে হেরে 56 বছর বয়সে রাজনীতি থেকে অবসরে যান তিনি। তবে হোয়াইট হাউস ছাড়ার পর আবারও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন 2002 সালে। সিরিয়ায় সাধারণ নির্বাচন আয়োজন করতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আহমেদ আল সারা। তার মতে নির্বাচনের আগে যোগ্য ভোটার সংখ্যা নির্ধারণের জন্য নতুন করে আদমশুমারি করা হবে। সাক্ষাৎকারে তিনি আরও জানান, সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে কমপক্ষে 3 বছর। এছাড়া দেশের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে 1 বছর লাগবে। জাতীয় সংলাপের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামা বা HTSকে বিলুপ্ত ঘোষণা করা হবে। গেল 8 ডিসেম্বর আল শারার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। বিমান দুর্ঘটনায় নিহত 179 যাত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাংমোক। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশটির বিমান পরিচালনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে নিহত আরোহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর নিহতদের জন্য আয়োজিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষও। প্রাণঘাতী দুর্ঘটনার পর যে কোনো সহায়তায় দক্ষিণ কোরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তদন্তকারীরা দুর্ঘটনার সম্ভাব্য কারণ, পাখির আঘাত এবং আবহাওয়ার পরিস্থিতি মাথায় রেখে তদন্ত করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনার পর বোয়িং 737 মডেলের বিমানের ওপর বিশেষ পরিদর্শন ও পর্যালোচনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে তদন্ত ইউনিট। সামরিক আইন ঘোষণার দায়ে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। দেশটির দুর্নীতি তদন্ত অফিস ও পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে গঠিত হয়েছে তদন্তকারী দলটি। বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তাদের এই অবদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির আদালত। কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম হবে। দেশে হুট করেই মার্শাল ল জারির ঘটনায় গেল 14 ডিসেম্বর অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। প্রোটেস্ট অপসারণের জন্য রোববার হাসপাতালে ভর্তি হওয়ায় আগেই শুনানির পেছাতে জেরুজালেম জেলা আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। জানা গেছে, প্রোস্টেট টিউমারে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন 75 বছর বয়সী নেতানিয়াহু, যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন তিনি। এর আগে গত মার্চেও অস্ত্রোপচারের ছুরির নিচে বসতে হয় তাকে। সেবার তার হার্নিয়ার অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন নেতানিয়াহু। ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে চলমান আক্রমণের সফলতা হিসেবে আরেকটি বসতি নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার। রোববার যুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন পোকরোডস্ক শহরের প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের গ্রাম দখল করায় বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া খার্কিভ,
আবদিভকা, দোনেৎস্ক, জাপোরিজিয়া এবং খেরসনের ইউক্রেনের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করারও দাবি মস্কোর। এ সময় ইউক্রেনের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করার কথাও বলেছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে 16টি রুশ আক্রমণ সহ আরও অনেক হামলা রুখে দেওয়ার দাবি করছে ইউক্রেন। চেরনিহিভ এবং সুমি অঞ্চলেও চলছে তুমুল লড়াই। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।